আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো নবম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তো আমরা কিন্তু নবম অধ্যায়ে যতগুলো এমসিকিউ ছিল সমস্ত এমসিকিউগুলোকে কয়েকটা পর্বে ভাগ করেছি এবং যার প্রথম পর্ব বা টাইপ 1 আমরা এখন আলোচনা করব। দেখো, আমাদের টাইপ 1 এর টাইটেল হচ্ছে এসিড ও তার বৈশিষ্ট্য। আমাদের নবম অধ্যায়ের শিরোনামই হচ্ছে এসিড ও ক্ষার এবং এদের আলোচনা নবম অধ্যায়। তো আমরা এখন এসিডকে ফোকাস করব এবং এসিডের বৈশিষ্ট্যগুলো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। ওকে, তো দেখো আমরা আমাদের প্রশ্নের যেই সিকোয়েন্স আছে আমরা সেখানে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন কি বলতেছে দেখো। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলতেছে, দুর্বল অম্ল কোনটি অথবা কোনটি মৃদু অ্যাসিড। তো অ্যাসিড আর অম্ল, অ্যাসিড হচ্ছে আমরা ইংরেজিতে বললে অ্যাসিড বলি, বাংলায় বললে বা শুদ্ধ ভাষায় বললে সেটাকে অম্ল নামে ডাকা হয়। এখন প্রশ্ন হচ্ছে দুর্বল অম্ল কোনটা। আচ্ছা, তো আমরা এখন আসলে এখান থেকে অ্যান্সার খোঁজার চেষ্টা করব। চারটা অপশনের দিকে তাকাও। HCl আছে, HCl আছে, তারপর নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আর আছে কার্বনিক অ্যাসিড। তো আমরা জানি যে কার্বনিক অ্যাসিড খুব দুর্বল একটা অ্যাসিড, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? H2CO3 কার্বনিক অ্যাসিড। বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিড থাকে, আমরা বৃষ্টির পানি কিন্তু নর্মালি খেতে পারি, আমাদের খুব বেশি একটা সমস্যা হয় না। তার মানে বোঝা যায় যে দুর্বল অম্ল হবে এখানে কার্বনিক অ্যাসিড। ওকে ফাইন, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। সেকেন্ড প্রশ্ন, কোনটি মৃদু অ্যাসিড। তো একই কথা, দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলতে কিন্তু জাস্ট দুর্বলতাকেই প্রেজেন্ট করা হচ্ছে বা জিজ্ঞেস করা হচ্ছে। সেখানে বলতেছে কোনটি মৃদু অ্যাসিড। মৃদু, সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু অপশনে কার্বনিক অ্যাসিড আছে। তো যেহেতু অপশনের মধ্যে কার্বনিক অ্যাসিড আছে, তো আমরা এখান থেকে আমরা সঠিক অ্যান্সার নেব কি? কার্বনিক অ্যাসিড। বাকি যে অ্যাসিডগুলো আমরা এখানে পাচ্ছি এই সবগুলো কিন্তু সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড না। তাহলে অনলি কার্বনিক অ্যাসিড যেটা মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, 3 নম্বর প্রশ্ন। এখানে বলতেছে কোনটি মৃদু অ্যাসিড। তো দেখো HCl সবল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সবল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সবল অ্যাসিড, অনলি জৈব অ্যাসিড। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড একটা জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড বিধে এটা একটা সবল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড সবল অ্যাসিড। ওকে, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। কোনটি দুর্বল অ্যাসিড। কোনটি দুর্বল অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড সবল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সবল অ্যাসিড। তাহলে কি বলা যাবে? অনলি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তার মানে দেখো উপরের প্রশ্ন এবং নিচের প্রশ্ন অলমোস্ট সেম টাইপের কোশ্চেন, শুধুমাত্র অপশনগুলো একটু চেঞ্জ করা। তার মানে আমরা এখান থেকে নিব কি? আমাদের ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা ফাইন, গেল। এরপরটা দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে টার্টারিক অ্যাসিড থাকায় কোন ফলটি টক লাগে। টার্টারিক অ্যাসিড, আমরা জানি অ্যাসিড কি হয়? অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট হয়। তাহলে টার্টারিক অ্যাসিড থাকায় কোন ফলটি টক লাগে? অ্যান্সারটা কি হতে পারে? অ্যান্সারটা হতে পারে তেঁতুল। টার্টারিক অ্যাসিড থাকার কারণে তেঁতুল টক স্বাদ বিশিষ্ট হয়। আচ্ছা, যাচ্ছে এর পরেরটায়, নিচের কোনটি হজমে সহায়তা করে। নিচের কোনটি হজমে সহায়তা করে? এটার অ্যান্সার কি হবে বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তো প্রশ্ন ছিল কোনটি হজমে সহায়তা করে, অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে নিঃসৃত হয়। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্রিপসিনকে, কাইমোট্রিপসিন আরও অন্যান্য যেই এনজাইমগুলো কাজ করে ওদেরকে সক্রিয় করে তুলতে পারে। তার মানে বলা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের হজমে সহায়তা করে। ওকে, গেল এটা। যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো, শিল্পক্ষেত্রে কোন অ্যাসিড বেশি ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অ্যান্সারটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। শিল্পক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে। কোমল পানীয়তে মনে রাখতে হবে, কোমল পানীয়তে থাকে সবসময় কি অ্যাসিড বলতো? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত মানে কার্বনিক অ্যাসিড কীভাবে তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় পানির সাথে মিশানো হয়, এই যেই ফলে এখান থেকে প্রডিউস হয় কি? H2CO3 কার্বনিক অ্যাসিড। তার মানে বলা যায় যে কোমল পানীয়তে থাকে কার্বনিক অ্যাসিড। কোমল পানীয়তে আমরা কার্বনিক অ্যাসিড পাই। আচ্ছা গেল। তারপরে নেক্সট কোশ্চেন, কোনটি চুনের পানিকে ঘোলা করে। মানে চুনের পানিকে ঘোলা করতে পারে কে? চুনের পানিকে ঘোলা করতে পারে কার্বন ডাইঅক্সাইড। কীভাবে ঘোলা করতেছে দেখো, চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে চুনের পানির সংকেত বা চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তো এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন তুমি পানি অ্যাড করবা, আচ্ছা আমি এটাকে আরেকটু সংক্ষেপে প্রেজেন্ট করি। দেখো আমরা ডাইরেক্ট চুনের পানির সংকেতটা লিখে ফেলি। চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2।
এবার তুমি এর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত করো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, এর সাথে আমি কার্বন ডাইঅক্সাইড মিশালে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস পানি। এই যে এই বিক্রিয়াটা উৎপন্ন হচ্ছে। তো এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট আমি তৈরি করতে পারলাম, এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু পানিতে অদ্রবণীয়, পানিতে সে দ্রবীভূত হয় না, সে অদক্ষেপ সৃষ্টি করতে পারে বা সে সহজে পানির সাথে দ্রবীভূত হয় না। তো যেহেতু ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না, তার মানে এইটা পানিতে একটা অদক্ষেপ সৃষ্টি করবে। তাহলে আমাকে যদি প্রশ্ন বলা হয় কোনটি চুনের পানিকে ঘোলা করে, এটা সঠিক অ্যান্সারটা হবে কি? সঠিক অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সে চুনের পানির সাথে বিক্রিয়া করে পানিটাকে ঘোলা করতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলতেছে যে চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি আমি চালনা করি, মানে পানিতে তো অলরেডি চুনের পানির মধ্যে অলরেডি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে, এরপরে তুমি যদি এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, কোনটির জন্য স্বচ্ছ দ্রবণ তৈরি হবে, মানে এদের কোনটার জন্য আমি স্বচ্ছ দ্রবণ প্রস্তুত করতে পারবো? এটার অ্যান্সারটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। কেন? কারণ একটু আগে ফলো করো, এই যে আমাদের কিন্তু অলরেডি আগের প্রশ্নে এরকম দেখিয়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি তৈরি হয়, এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, ফলে আমরা এখান থেকে কোনো কিছু তৈরি করতে, মানে আমরা দ্রবণটাকে ঘোলা দেখব। এখন যেহেতু অতিরিক্ত কথাটা মেনশন করেছে, তো অতিরিক্ত মানে কেই সেই তোমার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, এরা মিলে ক্যালসিয়াম কার্বনেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করে। এই ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে দ্রবণীয়, যেহেতু ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে দ্রবণীয়, অতএব তখন আমার দ্রবণটা স্বচ্ছ বা পরিষ্কার দেখা যাবে। তাহলে 10-এর সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা 11 নম্বরে। কি বলছে দেখো, 11 নম্বর প্রশ্নে বলতেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000টি ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে পানিতে কতটি অণু বিয়োজিত হয়? 1000টা ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে পানিতে কয়টা আসলে বিয়োজিত হয়? যেহেতু ফার্স্ট অফ অল আমরা কিন্তু অলরেডি এর আগেই বলে আসছি যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এ অতটা বিয়োজিত হয় না। তো এ যেহেতু বেশি বিয়োজিত হয় না, তার মানে 1000টা ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে শুধুমাত্র 4টা ইথানোয়িক অ্যাসিড, ক নাম্বার অপশনটা, 4টা ইথানোয়িক অ্যাসিড অণু বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি তৈরি করে দেখো, এরকম থাকে, এই যে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলে আমরা পাই এখান থেকে হাইড্রোজেন আয়ন প্লাস ইথানয়েড আয়ন, CH3COO-, তাহলে হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং এখান থেকে ইথানয়েড আয়ন পাচ্ছি। সো এই যে হাইড্রোজেন আয়ন আমাদেরকে সরবরাহ করতে পারে কয়টা অণু? অনলি 4টা অণু। ওকে, গেল এটা। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলের মুখ যদি খোলা হয় হলুদ কুয়াশার মতো ধোঁয়া বের হয়, সত্য এটা? মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, নাইট্রিক অ্যাসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ আছে, এটাও সত্য। বর্ণ বাদামি বর্ণের হয়, এটাও সত্য। তাইলে আমাদের 12-এর সঠিক অ্যান্সার হচ্ছে 3টাই। দেখো 1, 2, 3, 3টাই। তো আমরা আমাদের পরবর্তী যে পৃষ্ঠা আছে আমরা সেখান থেকে আমাদের অ্যান্সারটা চুজ করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার যেহেতু 3টাই, তার মানে আমরা ঘ নাম্বার, আমাদের এর আগের প্রশ্ন 12 নম্বর প্রশ্নের মনে আছে কিনা, নাইট্রিক অ্যাসিডের 3টা অপশনে সঠিক ছিল। একটা হচ্ছে গিয়া যে ধোঁয়ার সৃষ্টি করে, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, আর বাদামি বর্ণের হয়, 3টা অপশনে সঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ওকে, তাহলে আমি এবার যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে যে দুইটা মৌল এক্স এবং ওয়াই, এক্স মৌলের গ্রুপ 13 পর্যায় 3, গ্রুপ 13 পর্যায় 3, তাহলে 13 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, আর গ্রুপ 17 পর্যায় 3, তাহলে ওয়াই হচ্ছে ক্লোরিন Cl। আচ্ছা, এবারে এখান থেকে আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে একটা যৌগের কথা মেনশন করেছে, দেখো XY3, X কে অ্যালুমিনিয়াম, Y কে ক্লোরিন, তাহলে কি হবে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবারে এখন এইখান থেকে আসো আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। 1 নম্বর অপশন কি বলছে দেখো, যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়, মানে পানির সাথে বিশ্লেষিত হয়, এটার অ্যান্সার হচ্ছে ট্রু। এই যে দেখো AlCl3 প্লাস H2O বিক্রিয়া যদি আমরা করি তখন কি হবে? আচ্ছা, অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ, Cl হচ্ছে নেগেটিভ, এখানে হাইড্রোজেনের H হচ্ছে পজিটিভ আর OH মূলক নেগেটিভ। তো এখান থেকে যদি বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হচ্ছে AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। বিক্রিয়াটা আমরা এভাবে কমপ্লিট করতে পারি, AlOH3 প্লাস HCl। তো দেখো এটা কিন্তু বিক্রিয়া হচ্ছে, অ্যালুমিনিয়াম পানির হাইড্রোক্সিল মূলকের কাছে যাবে, ঠিক আছে, হাইড্রোক্সিল মূলক, আর অ্যালুমিনিয়াম
মিলে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর হাইড্রোজেন আর ক্লোরিন মিলে উৎপন্ন করতে পারবে HCl। তো আমাদের প্রথম কথাটা সঠিক। দ্বিতীয় কথাটা, যৌগটির জলীয় দ্রবণ অম্লীয়, এটা ট্রু। দেখো এখান থেকে এই যে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি পানি মিশালা, এখান থেকে তুমি কি পাচ্ছ, একটা অ্যাসিড পাচ্ছ, একটা ক্ষারক পাচ্ছ। তো অ্যাসিডটা কিন্তু অনেক শক্তিশালী। এখানে HCl কে আমরা জানি যে HCl একটা শক্তিশালী অ্যাসিড। যেহেতু HCl একটা শক্তিশালী অ্যাসিড, তার মানে আমাদের এখানের যে বলছে যে জলীয় দ্রবণ অম্লীয়, এটা ট্রু। কেন, যেহেতু অ্যাসিড শক্তিশালী, তাহলে এর জলীয় দ্রবণ কি হবে, অম্লীয়ই হবে। আর 3 নাম্বার, যৌগটিতে X এর অষ্টক পূর্ণ। এইটা যৌগটিতে এই যে যৌগটা, এই যৌগটিতে X এর অষ্টক পূর্ণ। তো এইটা একটা এটা আসলে সত্য না। এখানে আমি একটু তোমাদেরকে একটু ব্যাখ্যাটা এঁকে দেখাই, খেয়াল করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু একটা সমযোজী যৌগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন এটা সমযোজী যৌগ হচ্ছে, আমাদের ফাজানের নীতি বলতে একটা কথা আছে। নর্মাল সবাই মনে হয় কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, সে ইলেকট্রন দান করতে পারে, কিন্তু না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সমযোজী যৌগ। এটা আসলে ফাজানের নীতি থেকে ব্যাখ্যা করা যায়। ক্যাটায়নের আকার যদি ক্যাটায়নের চার্জ ঘনত্ব যদি বেশি থাকে, অ্যানায়নের আকার যদি ছোট হয়, সো এইভাবে অনেকগুলো নীতি এখানে কাজ করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য সেম রুলস। তা আমি আগে আঁকি, দেন আমি তোমাদেরকে পরবর্তী অংশটা ব্যাখ্যা করে দিচ্ছি আর কি, ফাজানের নীতি সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ফাজানের নীতিটা আসলে কি, ফাজানের নীতির কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, ক্যাটায়নের চার্জ ঘনত্ব যদি বেশি হয়। তো অ্যালুমিনিয়ামের দেখো, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন কি, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে যে চার্জ ঘনত্ব বেশি, 3টা এখানে আছে। নাম্বার 2, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, তার মানে অ্যালুমিনিয়াম যেহেতু চার্জ বেশি, তার মানে এখানে ইলেকট্রন থেকে প্রোটন সংখ্যা যেহেতু বেশি, অ্যালুমিনিয়ামের আকারটা ছোট। অ্যানায়নে কে আছে, ক্লোরিন আছে। সো অ্যানায়ন হিসেবে যদি Cl থাকে, তো এই সকল শর্ত যদি ফলো করে, তখন তার ওই যৌগের আয়নিক বৈশিষ্ট্য থেকে সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হবে না, এটা হবে একটা সমযোজী যৌগ। আসলে তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এটা সমযোজী যৌগ হলো। এবার কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে দেখো 6টি ইলেকট্রন, এই যে দেখো 6টা, 2, 4, 6। তাহলে কি অষ্টকপূর্ণ হয়েছে? অষ্টকপূর্ণ হয় নাই। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অষ্টক যৌগ না। ওকে, সো আমি আশা করছি তোমরা এই কতটুকু বুঝছো। আমি আরেকবার রিপিট করছি, ফাজানের নীতিগুলো কি কি ছিল। ফাজানের নীতি হচ্ছে ক্যাটায়নের চার্জ বেশি থাকলে অ্যালুমিনিয়াম 3+ হয়, তাহলে চার্জ এখানে বেশি আছে। ক্যাটায়নের আকারটা ছোট হলে, যেহেতু চার্জ বেশি, তার মানে ইলেকট্রন থেকে প্রোটন সংখ্যা অনেক বেশি, আকর্ষণ বল বেশি, তার মানে অ্যালুমিনিয়ামের আকারটা এখানে ছোট। আর 3 নম্বর শর্ত হচ্ছে যে অ্যানায়নটা আকারে বড় হলে, তো Cl তো অন্যান্য ফ্লোরিন অথবা অক্সিজেন থেকে তো Cl এর আকারটা তুলনামূলকভাবে বড়, তাহলে সেই হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হবে না, এটা হবে সমযোজী যৌগ। ওকে, সো এবার আমরা সেটাকে চুজ করি। তাহলে আর্দ্র বিশ্লেষিত হয়, এটা সত্য। যৌগটির জলীয় দ্রবণ অম্লীয়, এটাও সত্য। X এর অষ্টক পূর্ণ, কিন্তু অষ্টক তো পূর্ণ না, অষ্টক হচ্ছে অপূর্ণ। 1 ও 2 সঠিক, আমাদের সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। ওকে, সো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরেরটাতে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে এখানে আর একটু উপরে উঠাই। আচ্ছা দেখো, দুইটা ভিন্ন ভিন্ন পাত্র, একটার মধ্যে আছে সোডিয়াম কার্বনেট আর একটার মধ্যে আছে HCl। ওকে, তো এবারে দেখো আমরা এখন কি করব। বলতেছে A ও B পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে, আমি A পাত্র এবং B পাত্রের দ্রবণকে যদি আমি একত্রে মিশ্রিত করি, তখন সেখানে প্রশমন বিক্রিয়া হয়। এটা সত্য। কেন? কারণ এই যে সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ, বাট এই লবণটা কি লবণ? ক্ষারীয় লবণ। আর HCl তো অম্ল, তার মানে এদের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা হবে প্রশমন বিক্রিয়া। জারণ বিজারণ সম্পন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা আসলে বিক্রিয়া না করে বোঝা যাবে না। দেখো সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস HCl বিক্রিয়া করে উৎপন্ন হবে NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, H2O, পানি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তো এই যে দেখো, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে, বা যদি আমি এখানে দেখাই, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমি এখানে উৎপন্ন করতে পারতেছি। তার মানে 3 নম্বরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবারে আসো, 1 নাম্বার যদি সঠিক হয়, তাহলে 2 নাম্বার কোনোদিনও সঠিক হবে না। আমরা নন রেডক্স বিক্রিয়ার চার্ট থেকে জানি যে অদক্ষেপণ বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না। যেহেতু এইখানে প্রশমন বিক্রিয়াকে আমি সঠিক বলছি, অবশ্যই প্রশমন বিক্রিয়া, এটা হচ্ছে একটা ক্ষারীয় লবণ আর এটা হচ্ছে একটা অম্ল। সো এখানে অবশ্যই অম্ল এবং ক্ষার, এদের মধ্যে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হতে পারে। দ্যাটস ওয়াই 1 ও 3 সঠিক। আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। 1 ও 3 সঠিক, আমরা খ নাম্বারটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। 14 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। ওকে, তো তাইলে আমাদের টাইপ 1 এর মধ্যে যে সকল প্রশ্নসমূহ ছিল সেগুলোর অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।